বলুন মিস্টার সান্যাল, এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের সামনে দাঁড়িয়ে আপনি বলুন যে শ্রী অনুরাগ আচার্য আপনাকে ঠিক কি বলেছিলেন। দেখুন, যেদিন মিস্টার আচার্য অ্যারেস্ট হয় আমি নিজে সেদিন অনুরাগ বাবুকে ফোন করেছিলাম। উনি আমাকে সরাসরি না করে দিলেন, বলল আপনার কোনো হেল্প আমাদের দরকার নেই। এমনকি এটাও বলল যে আগামী দিনেও আমার লয়ার ফার্মের সঙ্গে ওনাদের কোম্পানির কোনো যোগাযোগ থাকবে না, কোনো কাজ হবে না। কি বলছেন কি মিস্টার সান্যাল? আপনার সঙ্গে তো দাদা নিজে কন্ট্যাক্ট করেছিল। হ্যাঁ, ঠিক সেই জন্যই অনুরাগ বাবু আমাকে সরিয়ে দিতে চাইছে। আমি জানি কেন উনি আমাকে সরিয়ে দিতে চাইছেন। আমি ওনাদের কোম্পানির সমস্ত ঘাত ঘুত জানি, তাই। আর এটাও জানিয়ে রাখি, এই কোর্ট চত্বরে সব থেকে খারাপ লয়ার অম্বরীশ বাবুর কেসটা লড়ছে। উনি কোনো দিনও জিততে পারবে না। আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা কোর্টে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। তাহলে মিস্টার সান্যাল, দাদা জামিনটা কি করে হবে? আমি আপনাদের পার্সোনালি রিকোয়েস্ট করছি, আপনারা খুব ভালো লয়ার অ্যাপয়েন্টমেন্ট করুন। কেন, অম্বরীশ বাবুর কেসটা খুব ভালোভাবে লড়তে হবে। আর যদি ভালোভাবে লড়তে না পারা যায় তাহলে কিন্তু উনার জামিন পিছিয়ে যাবে। মিথ্যে, সব মিথ্যে মা। এগুলো ষড়যন্ত্র হচ্ছে আমার সঙ্গে মা। বিশ্বাস করো, বাড়ির সবাই ষড়যন্ত্র করছে। অভিপ, উমা, কুট্টি পিসি, ছোটকা সবাই মিলে। ওরা সবাই চাইছে কি বলতো মা? সবাই চাইছে আমাকে বিজনেস থেকে সরিয়ে দিতে। আমি তো ভালো করে বিজনেসটা করতাম এতদিন। ওরা চাইছে আমাকে বিজনেস থেকে যদি সরিয়ে দিতে পারে, যে যার নিজের ভাগ নিয়ে সরে যেতে পারবে। একদম মা। আমি সত্যি বুঝতে পারছি না কেন ষড়যন্ত্র হচ্ছে আমার এগেইনস্টে। আমার মায়ের মনটাও তোমরা বিষিয়ে দিয়েছো এইভাবে। মাও আমাকে বিশ্বাস করছে না। মা ট্রাস্ট মি, আমি কিচ্ছু জানি না মা, বিশ্বাস করো। আমি সত্যি কিছু জানি না মা। কোর্ট চত্বরে সব থেকে খারাপ লয়ার অম্বরীশ বাবুর কেসটা লড়ছে। আমি তোর থেকে এটা এক্সপেক্ট করিনি ভাইয়া। তুই আমার ছোট ভাইও এরকম আমার সাথে করতে পারলি। বড় বৌদি, তুমি জানো না ও কত বড় ষড়যন্ত্র করছিল। ও আমাকে ব্ল্যাকমেল করছিল সোনাইয়ের স্কুলের ফি বন্ধ করে, যাতে আমি ওর পক্ষে কথা বলি। ও আমাদের এই বাড়ির দুটো ভাগ করতে চাইছিল বাবা। বাড়িতে কেউ কিছুই খাচ্ছে না, সব খাবার টেবিলেই পড়েছিল। বনমালী কাকাকে বললাম ফ্রিজে তুলে দিতে। শুধু দাদু আর ঠাম্মিকে কোনো মতে একটু দুধ আর ওটস খাইয়ে আসতে পারলাম। ওরাও খেতে চাইছিল না, কিন্তু ওইটুকু না খেলে তো রাতের ওষুধ খেতে পারবে না। এরকম একটা পরিস্থিতিতে কাউকে কি করেই বা খেতে বলবো? চোটকার কুট্টি পিসি খুব কান্নাকাটি করছে। দিদিভাই সেই যে ঘরে ঢুকে দরজা বন্ধ করেছে, এখনো দরজা খুলছে না। শুধু একটাই কথা বলছে, আমি জানতাম এটা হবে। এত লোভ, মানুষের এত লোভ হয় যে নিজের কাছের মানুষগুলোকেই হারিয়ে ফেলে। আজকে দাদা ভাইকে যখন পুলিশে ধরে নিয়ে যাচ্ছিল,
আমি মায়ের মুখের দিকে তাকাতে পারছিলাম না। দাদা ভাই তো নিজের অন্যায়ের শাস্তি পাবে, কিন্তু বাকিরা, তারা তো কোনো অন্যায় করেনি। একটা মানুষ নিজের স্বার্থের জন্য এতগুলো মানুষকে মানসিকভাবে ভেঙে দিল। কেন দাদা ভাই এরকম আমাদের সাথে কেন করলো? কেন করলো এরকম আমাদের সাথে? আমার নিজের দাদা ভাই, তারপরেও এরকম কাজ করতে পারলো। বিবেকে বাঁধলো না, খারাপ লাগলো না? নিজের পরিবারের সাথে কেউ এরকম কি করে করতে পারে? কি করে করতে পারে? কি করে? খুব কষ্ট হচ্ছে, আমি এটা সহ্য করতে পারছি না। খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। রুদ্র, রুদ্র, এরকম রাত্রে বেলায় মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে বাইরে দাঁড়িয়ে কথা বলাটা কি খুব দরকার ছিল? ছিল। ওই ছোট্ট জায়গায় তোমার সাথে বসে থাকতে আমার খুব দমবন্ধ লাগছিল। শোনো আলিয়া, তোমাকে আমি কয়েকটা কথা বলি। জানি না কেন বলছি, বলে কোনো লাভ হবে না, কিন্তু তাও বলছি। তুমি ঠান্ডা মাথায় শুনলে তোমার ভালো হবে। দাদা ভাইকে পুলিশে ধরে নিয়ে গেছে। জেঠু এখনো জেলে। আমার পরিবারটা বিধ্বস্ত হয়ে পড়েছে, আর আমিও খুব টায়ার্ড হয়ে গেছি। এবার দয়া করে আমাকে মুক্তি দাও আলিয়া। তোমার কিচ্ছু শেষ হবে না তো? তোমার যা আছে তা থাকবে। যার ওপর ভর করে তোমার এত রমরমা, এত অহংকার, তোমার বাবার পাওয়ার, তোমার বাবার টাকা, সেগুলো সব থাকবে। আর তুমি পারও পেয়ে যাবে। কিন্তু আমার কাছে এই সম্পর্কটার কোনো ব্যাগ নেই। রুদ্র, তুমি একবার আমার কথাটা শোনো। আমাকে তুমি ডিভোর্সটা দিয়ে দাও আলিয়া। তোমার যা করার তুমি তো করেছো। আর কি করা বাকি আছে তোমার? আর কি চাও তুমি? মানে তোমার কি আরো আরো অনেক অন্যায় করা, আরো অনেক ক্ষতি করা বাকি আছে? আমি জানি রুদ্র, আমি জানি আমি অনেক অন্যায় করেছি। হ্যাঁ, এটা সত্যি, সত্যি তো আমি অনেক অন্যায় করেছি। কিন্তু রুদ্র, তুমি তুমি একবার আমার কথাটা শোনো প্লিজ। না, আজ থেকে এই পরিবারের দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে গেল আলিয়া। আর তাছাড়া আমাদের মধ্যে তো কোনোদিনও কোনো সম্পর্ক ছিল না। ছিল কি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু তুমি তো
এখন কিন্তু আপনাকে দুর্বল হয়ে পড়লে চলবে না। আপনাকেই তো সবটা সামলাতে হবে, ধীরে ধীরে সবকিছু ঠিক করতে হবে। আপনি তো বাড়ির এতগুলো মানুষকে সামলাবেন, আপনি যদি ভেঙে পড়েন তাহলে বাকিদেরকে সামলাবেন। দেখুন, এখন আপনি ছাড়া হাল ধরার মতো আর কেউ নেই। এখন বাবাকে বাড়ি ফিরিয়ে আনতেই হবে, সবকিছু আবার আগের মতো করতে হবে। শুনুন না, বলছিলাম যে সেরকম যদি হয় তাহলে আপনি আর রিখিয়াদি পুরো ব্যবসার দায়িত্বটা নিন না, আপনারাই সবটা সামলান। সবটা তো শেষ হতে দেওয়া যাবে না, আপনি সবটা সামলে নিন, সবটা ঠিক করে দিন। হ্যালো, হ্যাঁ বলছি। কালকে? সরি, এই ব্যাপারটা আমি জানতাম না। না, ডোন্ট ওয়ারি, হ্যাঁ আমি অ্যাটেন্ড করব। ওকে। কে ফোন করেছিল? ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে কল এসেছিল। কি বলছিল? মেয়েদের প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে, কলকাতার টিমটা বাবা কিনেছিল, আর কালকে সব টিমের ওনারদের একটা মিটিং আছে। ওরা চাইছিল যে বাবা তো নেই, তাই আমি যদি ওখানে প্রেজেন্ট থাকি। আমায় কাল যেতে হবে। আমাকে কি একটা লাস্ট সুযোগ দেওয়া যায় না রুদ্র? না, আমি আমার শেষ কথা বলে দিয়েছি। শুধুমাত্র তোমার জন্য আমার পরিবারকে এত বিপর্যয়ের মধ্যে পড়তে হয়েছে, আর তুমি আমার কাছে সুযোগ চাইছো। তুমি ভাবছো কি করে আমি তোমার সঙ্গে থাকবো? রুদ্র, রুদ্র প্লিজ আমাকে একটা সুযোগ দাও প্লিজ রুদ্র। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, আমি নিজেকে বদলে ফেলবো। আমি আর এরকম থাকবো না রুদ্র, প্লিজ তুমি আমাকে একবার বিশ্বাস করো প্লিজ। বিশ্বাস? তোমাকে তোমাকে আমি বিশ্বাস করব? কি করে করবো সেটা তুমি আমাকে বলে দাও তো আলিয়া। আমি তোমাকে বিশ্বাস করি না। রুদ্র, রুদ্র প্লিজ তুমি আমাকে এভাবে বলো না রুদ্র, প্লিজ। রুদ্র দেখো, আমার জীবন থেকে ক্রিকেট চলে গেছে রুদ্র, আর এখন যদি তুমিও আমার জীবন থেকে চলে যাও তাহলে আমি কি করবো বলো তো? হ্যাঁ, কি নিয়ে থাকবো আমি? প্লিজ প্লিজ রুদ্র আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি থাকতে পারবো না রুদ্র, আমি ডিপ্রেশনে চলে যাবো। প্লিজ আমাকে ছেড়ে যেও না প্লিজ। তোমার মতো মানুষকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না, কিছুতেই না। ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছি, সাইন করে দিও। যদি ঝামেলা বাড়াতে না চাও তাহলে কোর্ট অবধি ব্যাপারটাকে টেনে নিয়ে যেও না। আর আগের রুদ্রর কাছ থেকে যা এক্সপেক্ট করতে আমার কাছ থেকে তা করো না আলিয়া। আমি আর সেই আগের রুদ্র নেই। তোমার প্রতি এখন আমার মনে শুধু দুটো অনুভূতি কাজ করে আলিয়া, ঘেন্না আর বিরক্তি। রুদ্র, রুদ্র তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ রুদ্র, প্লিজ। আমি কথা দিচ্ছি, আমি বললাম তো আমি কথা দিচ্ছি প্লিজ আলিয়া,
রুদ্র আলিয়া একদম না। রুদ্র প্লিজ প্লিজ রুদ্র আলিয়া যেটা বলার আমি বলে দিয়েছি, আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না। গুড বাই। রুদ্র রুদ্র দাঁড়াও, রুদ্র দাঁড়াও, শোনো আলিয়া, what are you doing? আলিয়া, don't touch me. শোনো, দেখো তুমি তো আমাকে ভালোবেসেছিলে, হ্যাঁ বেসেছিলে তো, আমাকে ভালোবেসেছিলে তো, হ্যাঁ দেখো আমি সেই ভালোবাসা দিব্যি দিয়ে বলছি, আমি নিজেকে বদলে ফেলবো। রুদ্র তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ, রুদ্র প্লিজ। আমি তোমাকে আর ভালোবাসি না আলিয়া, তোমার সাথে আমি থাকতেও চাই না, তোমার সাথে আর আমার দেখা হবে না। গুড বাই আলিয়া। রুদ্র রুদ্র তুমি আমাকে ছেড়ে যেও না, রুদ্র আমার কথাটা বোঝার চেষ্টা করো প্লিজ। রুদ্র রুদ্র আমার কথাটা শোনো, রুদ্র প্লিজ আমাকে ছেড়ে যেও না। আলিয়া, এরকম করো না। বলছি তো আমি নিজেকে আলিয়া, leave me. আলিয়া, leave me. আলিয়া, don't do this. রুদ্র প্লিজ, রুদ্র দরজাটা খোলো, রুদ্র প্লিজ, রুদ্র দরজাটা খোলো, রুদ্র আমাকে ছেড়ে যেও না, রুদ্র প্লিজ। রুদ্র আমাকে ছেড়ে চলে গেল, কি করবো আমি এখন? কি করবো আমি এখন? কি করবো? আমি তো কেউ রাখলো না, আমাকে, না সংসার না ক্রিকেট, কেউ রাখলো না। আমার আর কোনো জায়গায় নেই, কোনো জায়গা নেই আমার। আমি এরকম কেন হলাম? কেন ল্যান্ড? কেন হলাম আমি এরকম? কেন তৈরি করলে আমাকে এরকম? কেন 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 হলাম আমি বলছি বাবা তো আজকে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসবে, বাবা বাড়ি ফিরে এলে বাবার সাথে বসে কথা বললে ভালো হতো না? উমা, বাবা সন্ধেবেলা বাড়ি ফিরবে, কিন্তু মিটিংটা দুপুরবেলা, সেখানে আমাকে থাকতেই হবে। আমি বুঝতে পারছি না উমা, মানে আমার কি করা উচিত না আমি কিছুই বুঝতে পারছি না। প্রিমিয়ার লিগের একটা টিম, কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট, আর এখন নাকি আমাকে সব ডিসিশনস নিতে হবে। উমা, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। মানে আমি জানতাম যে বাবা একটা টিম কিনবে, আলিয়া সেই টিমের ক্যাপ্টেন হবে, কিন্তু পুরো ডিলটা যে ফাইনালাইজড হয়ে গেছে সেটা জানতাম না। আর এই কটা দিন যে আমি অফিসে ছিলাম, দাদাভাইও কিছু বলেনি, কিচ্ছু বুঝতে পারছি না ওমা। ওরা কোন ডকুমেন্টস চাইবে, কি কি ফর্মালিটিস আছে, কি করতে হবে, কিচ্ছু বুঝতে পারছি না। মানে আমি না পুরো ক্লুলেস, মনে হচ্ছে মাঝ সমুদ্রে এসে পড়েছি। ঠিক আছে, আপনি মাথাটা ঠান্ডা করুন, একটু শান্ত হয়ে পুরো বিষয়টা ভাবুন। দেখুন, এরকম একটা সময় যদি আপনি ঘাবড়ে যান তাহলে তো পুরো বিষয়টা জটিল হয়ে যাবে, তাই না? একটু ঠান্ডা হয়ে। ওমা, জটিল তো আমিও করতে চাইছি না, তাই অফিসের অনেক লোকজনকে বাড়িতে ডেকেছি ডিসকাস করার জন্য, যারা যারা প্রিমিয়ার লিগের এই পুরো ব্যাপারের সাথে ইনভলভ। একটা ডিসকাশন দরকার, কিন্তু তার আগে মায়ের সাথে কথা বলা দরকার। চল মা। যেদিন মিস্টার আচার্য অ্যারেস্ট হয়, আমি নিজে সেদিন অনুরাগ বাবুকে ফোন করেছিলাম। উনি আমাকে সরাসরি না করে দিল। কোর্ট চত্বরে সব থেকে খারাপ লয়ার অম্বরীশ বাবুর কেসটা লড়ছে। মা, আলমারির চাবি দাও তো। ঠিক আছে তো? আমার আলমারির চাবি না? না, তোমার আলমারির চাবি না, বাবার আলমারির চাবি, যেখানে বাবা সব ডকুমেন্টস গুলো রাখে, সেই চাবিটা। কেন রে? কেন, কি হয়েছে? বলছি আগে দাও না, আমার একদম সময় নেই, তাড়াতাড়ি দাও প্লিজ। হ্যাঁ, সে দিচ্ছি, কিন্তু কবি কি হয়েছে? সব বলছি মা, তুমি দাও না প্লিজ। আবার ডকুমেন্টস, কাগজপত্র, কি হয়েছে? বলছি সব ক্লিয়ারলি বলছি, একটু টাইম দাও আমাকে। কিসের কাগজপত্র? সেটুকুনি তো। এই উমা, কি হয়েছে গো? কিচ্ছু বলে না ছেলেটা আমাকে, কি হয়েছে? আবার কোটে কোনো সমস্যা? না, তোমার বাবার আজকে বেল হবে না, মানুষটা আজকে ফিরবে না বাড়িতে, তুমি যে বলেছিলে বিকেলবেলা আনতে যাবে। হ্যাঁ মা, কিছু মা আমি যাবো তো, আমি নিজে বাবাকে আনতে যাবো, সব ঠিক আছে, তুমি অযথাই চিন্তা করো মা, ঠিক আছে সব। পেয়ে গেছি। কিসের কাগজ একটু বলবি তুই? বলছি সব বলছি। কাল রাতে ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে আমার কাছে একটা কল এসেছিল মা। প্রিমিয়ার লিগে বাবা একটা উইমেন্স ক্রিকেট টিম কিনেছে, মানে আমি তো কিছু জানতামই না। কি যে করবো এখন আমি কিছুই বুঝতে পারছি না মা। মনে আছে বাবা প্ল্যান করছিল একটা উইমেন্স ক্রিকেট টিম কিনবে, ব্যাঙ্গালোর গিয়েছিল, আলিয়া ক্যাপ্টেন হবে, মানে
কখন যে ব্যাপারটা ফাইনালাইজ হলো সেটাই বুঝলাম না। না না আর এখন দেখো ব্যাঙ্গালোর না রে, তোর বাবা আমাকে বলেছিল, তুই ঠিক কথাই বলেছিস, তোর বাবা তো এরকম একটা প্ল্যান করছিল। উমেন্স প্রিমিয়ার লিগ। এই উমা, এটা এবারে প্রথমবার খেলা হবে তো? আগে কখনো হয়নি তো? হ্যাঁ ঠিক, বাবার তাই তো ইচ্ছে ছিল তো। আর সেইটা না, আমার যতটা মনে আছে কলকাতার একজন খুব বড় ব্যবসায়ী এই টিমটা কিনবেন ঠিক করেছিলেন, কিন্তু তারপর ডিসাইড করেন উনি কিনতে চান না, উনি পারবেন না। তখন তোর বাবা কিনবেন প্ল্যান করেছিলেন, কিন্তু তারপর না নানান ঝামেলায় ব্যাপারটা চাপা পড়ে গেছিল, আর আমার সঙ্গে কোনো কথা হয়নি। আমিও তো কিছু জানি না মা, মিডিয়াতেও আসিনি, মানে এখন যে আমি কি করবো কিছু বুঝতে পারছি না। আরে দুটোর সময় মিটিং আছে মা, ডকুমেন্টস কি ব্যাপার, কিভাবে প্রেজেন্ট করবো, আমি জাস্ট ক্লুলেস। ঠিক আছে, দেখুন এখন তো এসব আলোচনা করার সময় নয়। দেখুন, আমাদের বাবার সাথে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। বাবা যখন এই সিদ্ধান্তটা নিয়েছেন তখন কিছু তো একটা ভেবে সিদ্ধান্তটা নিয়েছেন, সেই বিষয়ে আমাদের বাবার সাথে কথা বলতে হবে। আমাদের এতটা অস্থির হলে চলবে না। সামনে কত বড় দায়িত্ব বলুন তো, প্লেয়ার সিলেক্ট করা, টিম তৈরি করা, টিমের জন্য স্পন্সর জোগাড় করা, মার্কেটিং থেকে পিআর, সবটা অ্যারেঞ্জ করতে হবে আমাদের। অভি, বাবার সঙ্গে কথা বল, মানুষটা কি চায় জিজ্ঞেস কর। তার যদি এটাই স্বপ্ন হয় তাহলে তার স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা কর তোরা। ঠিক বলেছো মা, একদম ঠিক বলেছো। এটা যদি বাবার স্বপ্ন হয়ে থাকে তাহলে আমরা সবাই মিলে বাবার স্বপ্ন পূরণ করবোই মা।